মাহমুদ সর্দার চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ। মায়া ও রাজ মিটমিট হাসতে থাকে। শিয়া এসে মালিনীর হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, তুমি কোথাও যাবে না মা, চুপচাপ এসো। হিয়া টানতে টানতে ঘরে নিয়ে আসে মালিনীকে। সোনালি এক গ্লাস পানি নিয়ে যায় মালিনীর কাছে। মালিনীকে পানি খাইয়ে সান্ত্বনার বাণী দিতে থাকে। আজ 2 মাস পর নিজের ছোট লাইব্রেরি ঘরে আসলো হিয়া। আজকে পরীক্ষা শেষ তার। কতদিন তার সাহিত্যের সাথে সাক্ষাৎকার করেনি সে। সবকিছু ছেড়ে থাকতে পারে, কিন্তু সাহিত্য ছেড়ে থাকতে পারে না। পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে তাড়াহুড়ো লাগিয়েছে কখন লাইব্রেরিতে যাবে। খাবার খেয়েই চলে যায় লাইব্রেরিতে। 2 মাস পর লাইব্রেরিতে পা দিয়ে যেন নতুন কোনো রূপ দেখছে হিয়া। লাইব্রেরির বইগুলো সব নতুন, যেগুলো সে কিনবে বলে ভেবেছে নিয়েছিল, কিন্তু এখনই তার লাইব্রেরিতে নতুন বইয়ের সুগন্ধ ছড়িয়ে। হিয়ার বই হিয়া নিজে কিনে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলো দেখতে থাকে হিয়া। হঠাৎ করেই কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে থাকে হিয়া। পেছনে তাকিয়ে দেখে রুদ্র বুকশেলফে এক হাত ভর দিয়ে দাঁড়িয়ে তাকে আগলে রেখেছে। হিয়া তার চশমা চোখে দিয়ে দেখতে থাকে রুদ্রকে। লোকটার বয়স বেশি, কিন্তু করে না কিছু। এভাবে বেকার বসে থাকার মানে বোঝে না হিয়া। সারাদিন বাইরে থাকে, মন চাইলে আসে, না চাইলে আসে না। রাতে তো বাড়িতেই থাকে না। গা ছাড়া দেওয়া রুদ্র সবার সাথে যেমন থাকুক, হিয়ার সাথে যেন তার ভিন্ন সম্পর্ক। হিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি হুটহাট করে চলে আসেন কেন রুদ্র ভাই? আমার কাছায় থাকা পাখি দেখতে, এই পাখিকে দেখলে যে আমার চোখ দুটো ঝুরিয়ে যায়। এই পাখির খাঁচায় থাকতে চাই না, সে উড়ন্ত পাখি। আপনার খাঁচা থেকে উড়ে এসে পাড়ি জমাবে ভিন দেশে। পাখি যেদিকেই যাক, দিন শেষে সে আমার কাছেই পোষ মেনে আসবে, এটা এই রুদ্রের বিশ্বাস। অন্য মেয়েদের সাথে চলাফেরা করে কি স্বাদ মেটে না? আমার কাছে কেন আসে না ঘুরে ফিরে? আমার শখের নারী যে তুই, তাই তো অন্য নারীতে মিলে গেলেও আসক্তি হতে পারি না। আপনি একজন নষ্ট পুরুষ। আপনাকে সেদিন থেকেই ঘৃণা করি যেদিন নিজের চোখে দেখেছি আপনি অন্য নারীর সাথে মিলেছিলেন। অতীত কি ভুলতে পারিস না? বাইরের জগতে মিশতে গেলে এরকম একটু একটু কিছু হয়েই যায়, কিন্তু তাই বলে কি জীবন থমকে যাবে? কথা বলার ইচ্ছে নেই আপনার সাথে, সরে যান। রুদ্র হালকা সরে দাঁড়ায়, তারপর বুকশেলফের দিকে ইশারা করে বলে, বইগুলো পছন্দ হয়েছে? আপনি কিনেছেন বই? হ্যাঁ, বইমেলায় গিয়েছিলাম, ভিন্ন লেখক লেখিকার বই এসেছে। যাবি নাকি আমার সাথে বইমেলায়? যাওয়া যায়, আর বইগুলো সুন্দর আছে, খবর দেখে ভালোই লাগছে। বলেই হিয়া বই নিয়ে বসে পড়ে। নতুন বই পেয়ে ঘ্রাণ নিতে থাকে হিয়া। এটা তার খুব পছন্দের ঘ্রাণ। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে বলে, ভাবছি এবার থেকে তোর কাছে আসার আগে বইয়ের সাথে আলিঙ্গন করে আসব। কেন? যেভাবে বইগুলোকে নিজের করে ঘ্রাণ নিতে থাকিস, আমার গায়ের এমন ঘ্রাণ আসলে তুই হয়তো আমাকেও নিজের করে নিবি। হিয়ার হাসি পেল রুদ্রের কথায়। হো হো করে হেসে দেয়। রুদ্র তাকিয়ে দেখতে থাকে তার হিয়া পাখির হাসি। মনে মনে আওড়ায়, তুই চিরতরে আমার হয়ে নাই পা থাক, কিন্তু তুই আমার হৃদয়ে স্মৃতি হয়ে থাক। রাতে হলরুমে বসে মিটিং চলছে। সপরিবারে মিলে মিটিং করতে থাকে। রাজ ও মায়ার রিসেপশন পার্টি করা হবে। মাহমুদ সর্দার ও বাচ্চারা সবাই মিলে আগ্রহী, কিন্তু মালিনী, সোনালি ও মোহন সর্দার এতে কোনো ইন্টারেস্টেড না। তারপর এখানে বসে আছে মাহমুদ সর্দারের জন্য। সবাই কেনাকাটা করে এনেছে। হাসি এসেছে আজকে। হাসির সাথে মাহমুদ সর্দার সহানুভূতির সাথে কথা বলছেন। হাসি ও মাহমুদ সর্দার সামনাসামনি বসে আছে, দুজনের মুখে মিষ্টি হাসি। এসব কিছু বেআই হিসেবে চলছে, কিন্তু মালিনীর চোখে এগুলো বিষের মতো লাগতে থাকে। মালিনী সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। সোনালি সুযোগ বুঝে বলে, মালিনী অগ্নি দৃষ্টি দিকে তাকিয়ে আছেন তাদের দিকে। হিংসা যেন বেড়েই যাচ্ছে। মায়া তাকিয়ে থাকে, দেখতে থাকে মালিনীকে। বুঝতে পারছে না মালিনী এমন কেন করছে। ছোটবেলায় তো মালিনী এমন ছিল না, তাহলে কি সঙ্গদোষে নষ্ট হয়ে গেল? তবে মায়া তাকে সোজা পথে আনবে। কথা বলার শেষ পর্যায়ে মাহমুদ সর্দার বললেন, তাহলে ডিসিশন ফাইনাল। মায়ামা যেহেতু নীল রং বেশি পছন্দ করে, আর রাজের প্রিয় কালারও তাই, মেয়েরা নীল ড্রেস আর ছেলেরা কালো রঙের পাঞ্জাবি পরবে। হাসি সহানুভূতি দেখিয়ে বলে, আপনারা যেমন বলেন, বলে আজ আসি। মাহমুদ সর্দার হাসিকে আটকিয়ে বলেন, সে কি? কাল রিসেপশন, তার উপর এখন গভীর রাত। আজ রাতে আপনি এখানেই থাকবেন, কাল অনুষ্ঠান শেষ করে যাবেন।
বাড়ি ফাঁকা রেখে এখানে মেয়ের শ্বশুরবাড়ি থাকাটা মানাই না। মায়া হাসির পাশে এসে বলে, আজকে তুমি এখানে থাকবে। বিয়ের পর তোমাকে অনেক দিন কাছে পাইনি, আজ থাকো। আর তাছাড়া আমার শ্বশুর কিন্তু কাউকে এভাবে থাকতে রিকোয়েস্ট করে না, একমাত্র তোমাকেই করেছে। শেষের কথাটি মায়া মালিনীর দিকে তাকিয়ে বলে ফোঁস করে ওঠে মালিনী। ঘরে চলে যায়। রাত গভীর হতে যাচ্ছে, তাই সে যে যার ঘরে চলে আসে। মায়া ঘরে আসতেই রাজের শক্তপোক্ত হাত তাকে দেওয়ালের সাথে আটকে ধরে। মায়া তাকিয়ে আছে রাজের দিকে। রাজ দুষ্টু হেসে বলে, বউ আমার বর ছাড়া সব বোঝে, এত পালাই পালাই করলে হবে? বর তো আমাকে ঠিকই খুঁজে নিয়েছে। এভাবে বউ পালাপালি খেলতে থাকলে তো বউয়ের অগোচরে যারা বেবি এসে ধরা দেবে। আমার বেবি কিন্তু খুব এক্সাইটেড আমাকে ধরার জন্য। মাথা গরম হয়ে ওঠে মায়ার। মনে হতে থাকে তার শরীরের রক্তগুলো টকবক করে ফুটছে। রাজের মুখে অন্য নারীর কথা সহ্য করতে পারল না মায়া। রাজের কলার চেপে ধরে উল্টো দেওয়ালের সাথে চেপে ধরে বলে, আপনার ওই যারা বেবিকে যদি না আমি পচা ড্রেনের পানি খাইয়েছি তো আমার নাম মেহরুন জাহান মায়া না। একবার আসুক, আপনাকে টাচ করতে পুরো হাত আমি কুচি কুচি করে স্যুপ বানিয়ে দিব। সেই স্যুপ আমাকে খেতে দিও। যারা বেবি শরীরের মাংসের স্যুপ, টেস্ট তো করতেই হবে। দরকার পড়ে 10টা কুকুর পুষে যারার স্যুপ রান্না করে খাওয়াবো, কিন্তু আপনার আশেপাশে ওকে আসতে দিব না। মাইন্ডেড মন্ত্রী মশাই। ভালোবাসো আমাকে? ভালোবাসি আর না বাসি, আপনি একান্তই আমার ব্যক্তিগত পুরুষ। শখের পুরুষ না হয়ে ব্যক্তিগত পুরুষ হয়ে লাভ কি? এর থেকে ভালো আমার যারা বেবি। আমি অ্যাটলিস্ট ওর শখের পুরুষ। হচ্ছে ওর শখের পুরুষ। বেশি বাড়াবাড়ি করলে হাঙর মুখে ঢুকিয়ে দিব আপনার যারা বেবি। ইস, আঙুরটা যদি আমি হতাম, যারা বেবি পেল না আমাকে। খুব শখ না বউ রেখে অন্য নারীতে আসক্ত হতে? বউ তো আমার কাছেই আছে না। সেই বিয়ের রাতে একটু ভালোবেসেছিল। এভাবে আমার সাথে সংসার করলে তো আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। যারা বেবি হলে অন্তত বাবা ডাক শুনতে পারতাম। আপনার মুখে যারা নামটা শুনতেই আমার কাছে বিষ শ্রবণের সমান অনুভূতি পায়। তাহলে একটু বড়ের অধিকার পালন করতে দাও, ভালোবাসার সুযোগটা দাও বউ। আপনি এখন অপবিত্র পুরুষ। ওই নষ্ট যারার নাম আপনার মুখে ডেকেছেন 1000 বার। এখন গোসল করে আসেন। এই যা, এত রাতে বিনা কারণে গোসল করবো কেন? আপনি কিছু না করলেও যারার নাম তুলে অপবিত্র হয়েছেন। আপনার মুখে আমি যে কয়বার যারার নাম শুনবো সেই কয়বার আপনাকে আমি গোসল করিয়ে আনবো। দেখো বউ, এই রাতে বিনা কারণে গোসল করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে তো। তার থেকে চলো গোসলের কারণ হয়ে আসি। শাট আপ অ্যান্ড গো টু ওয়াশরুম। ধুর, বিয়ের পর বউ কাছেও আসে না, আবার অন্য কাউকে খুঁজলে বিনা কারণে গোসল করিয়ে আনবে। আমার হিংস্র মায়াবতী। বলেই রাজ চলে যায় ওয়াশরুমে। মায়া হেসে দেয়। রাজকে উচিত শিক্ষা দিতে পেরেছে। ভালোবাসার মানুষের মুখে অন্য নারীর নাম বিষের মতো লাগে। মায়া তো ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেতে মায়া এত কিছু করেছে, আর সেই ভালোবাসার ব্যক্তিটা কিনা অন্য নারীর নাম মুখে আনে। শিক্ষা তো তাকে দিতেই হবে। গোসল করে এসে রাজ দাঁড়ায় মায়ার সামনে। মাথার চুলগুলো পানিতে ভেজা, গলায় ঝোলানো তোয়ালে। মায়ের সামনে এসে রাজ তার মাথা ঝাঁকুনি দিয়ে দিল। মাথায় থাকা সমস্ত পানির ছিটে মায়ের মুখে এসে পড়ে। গলায় থাকা তোয়ালে মায়ের কোমরে পেঁচিয়ে রাজ বলে, এবার কি বউয়ের ভালোবাসা পেতে পারি? বাবা ডাক শুনতে চাইতো। মায়া রাজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি ওদের কানে ভাঙচুরের শব্দ ভেসে আসে। তাড়াতাড়ি করে দরজা খুলে আশেপাশে তাকিয়ে দেখে ভাঙচুরের শব্দ নিচ থেকে আসছে। সেখানে মাহমুদ সর্দার ও মালিনী থাকে। শিয়া আর হিয়ার ঘরের দিকে ভালোভাবে পরখ করে দেখলো রাজ। ওরা দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি ছুটে গেল শব্দের কারণ খুঁজতে, তা না হলে এসবের এফেক্ট বোনদের উপর পড়বে, যেটা রাজ চায় না। মায়াও রাজের পিছনে ছুট লাগালো। রাজ আর মায়া ওদের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় দরজা হালকা চাপানো। দরজাটা এক হাত দিয়ে খুলে রাজ দেখলো মালিনী ভাঙচুর শুরু করেছে আর বলে, কি আছে ওই মহিলার মধ্যে যা আমার মধ্যে নেই? কই, আমাকে তো এভাবে আটকাও না। ওই মহিলাকে কি সুন্দর আটকালে। মায়া ও রাজ অবাক হয়ে দেখছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘুরে তাকালেন মাহমুদ সর্দার ও মালিনী। রাজ ওদের দিকে তাকিয়ে বলে, সারাদিন জনগণের সেবা করার পরের সময়টা বউয়ের সেবা করার সুযোগ পাই।
তোমাদের জন্য এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমরা কি চাও না আমি আমার বউয়ের সাথে সুখে সংসার করি? মাহমুদ সর্দার ধমকে বলেন, এটা কি ধরনের ব্যবহার? এই শিখেছ তুমি? বউকে পাবো পাবো করে যখন হাতছাড়া হয়ে যায় তখন অনুভূতিটা কেমন হয় জানো? অবশ্য জানবে কিভাবে? তোমার বউ তো আর হাতছাড়া হয় না, হচ্ছে তো আমার বউ। মালিনী এবার চিল্লিয়ে বলেন, জানা বাবা, কর না তুই সুখে সংসার। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আসিস কেন? তোমরা স্বামী স্ত্রী রাতের বেলা বাড়ি ফাটাচ্ছ যে, তাই। শাট আপ, ঘরে যাও। স্বামী স্ত্রীর ভেতরে এসো না। তোমরা স্বামী স্ত্রী মিলে আমাদের স্বামী স্ত্রীর শত্রু হয়ে আছো। কোথায় নিজেরাও সুখে সংসার করবে আর আমাদেরও করতে দিবে তা না, বাচ্চাদের মতো ঝগড়া করো। মালিনী খেপে যায়। মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন, এই বানিয়েছ ছেলেকে? ওটা বানাতে হয়নি, ছেলে আমার দীর্ঘ বছর সিঙ্গেল থাকার কারণে বেয়াদব হয়েছে। রাজ ফোড়ন কেটে বলে, দোষ তো তোমাদের। উপযুক্ত বয়সে ছেলের বিয়ে দিলে আজ দাদা দাদি ডাক শুনতে। মাহমুদ সর্দার দু হাতে এক করে অনুনয় করে বলেন, ভুল হয়ে গেছে বাবা আমার। এখন যা আমাদের দাদা দাদি ডাক শোনা, আমরা আর বাধা দেব না। রাজ মালিনীর দিকে তাকিয়ে বলে, শোনো মা, আমার বাবা বয়সের তুলনায় অনেক স্ট্রং আর হ্যান্ডসাম, কিন্তু আমার বাবা একজন সৎ পুরুষ। সে কখনো বউ থুয়ে এই বুড়ো বয়সে অন্য নারীতে আসক্ত হবে না। তাই রাত বেরাতে এভাবে আমার বুড়ো বাবার ঘরে ভূমিকম্প লাগিয়ে দিও না। তোমার ছেলের তার বউয়ের সাথে ঘুমোতে অসুবিধা হয়। গুড নাইট। বলেই মায়ার হাত ধরে নিয়ে যায় রাজ। মালিনী তপ দেখিয়ে বসে আছেন। মাহমুদ সর্দার হা হয়ে আছেন, মনে মনে বলেন, ছেলে আমার সাথে ফ্রেন্ডলি ছিল ঠিক আছে, কিন্তু বউ আসার পর তো পুরোটাই বেঁকে গেছে। বউ কি তার লাজ লজ্জাকে মাটি চাপা করে দিল? এই যে মেয়ে, এ তো মানুষ খুন করে মাটি চাপা দেয়। হয়তো রাজের লাজ লজ্জাগুলো খুন করে মাটি চাপা দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বরের জন্য রান্না করতে এসেছে মায়া। রান্নাঘরে অলরেডি মালিনী ও সোনালি আছে। মায়াকে দেখেও না দেখার ভান করে আছে সবাই। মায়া ওদেরকে পাত্তা না দিয়ে নিজের মতো করে রান্না করতে শুরু করে। একজন সার্ভেন্ট এসে মায়াকে জিজ্ঞাসা করে, কোনো হেল্প লাগবে ম্যাম? না, আমি ম্যানেজ করতে পারবো। ব্রেকফাস্ট বানানো তো কমপ্লিট ম্যাম, তাহলে এখন রান্না কেন? তোমাদের স্যারের জন্য। কাল রাতে বলেছিল আমার হাতের মাংস রান্না খাবে, তাই রান্না করতে এসেছি। ওকে ম্যাম। মায়ার শেষের কথাটি কর্ণপাত হয় জারার। সেও তখন রান্নাঘরে আসছিল। সোনালির কাছে থাকলে আপাতত তার মনটা একটু ভালো থাকে। ওই যে একটু একটু কুবুদ্ধি পায় কিভাবে রাজ ও মায়ার বিচ্ছেদ ঘটানো যায়। তাই মায়ার শেষ কথাটি শুনে জারার রাগ উঠেছে। তার রাজ বেবি এখন তার নেই। যাকে পাওয়ার ইচ্ছে জেগেছিল মনে, সে এখন খেতে চায়। রান্নার তাও অন্যের হাতে, এটা ভেবে একটু আহত হয় যারা। সোনালির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। মায়ার নিজের মতো করে মশলা ব্লেন্ড করে রান্না করতে শুরু করে। মায়ের রান্নায় পারদর্শী। অনেক সময় সে নিজের রান্না করেছে, হাসি তাকে শিখিয়ে দিয়েছে। মালিনী তাকিয়ে মায়ার রান্না দেখছে। মেয়েটার প্রশংসা না করেও পারা যায় না। মেয়েটা রাজের জন্য পাগলামি করে, এই যা। বাকি সব দিক থেকেই পারফেক্ট। কিন্তু যারা আর তার পরিবারের কাছে ওয়াদা করেছিল মালিনী, যেটা ভঙ্গ হয়েছে। আবার মায়ার এই বাড়িতে পা রাখার সাথে সাথে এই বাড়ির অনেক অশুভ কাজ ঘটেছে, যেটা সহ্য করতে পারছেন না তিনি। রান্না করতে থাকে মায়া। তখনই সার্ভেন্ট এসে সবাইকে বলে, আপনার খাবার সার্ভ করা কমপ্লিট ম্যাম, আপনারা আসুন খেতে। সবাই আজ যার যার মতো ব্যস্ত। মাহমুদ সর্দার বাড়িতে নেই, কমিউনিটি সেন্টারে গেছেন ডেকোরেশন দেখতে। মোহন সর্দার তার কোম্পানিতে। শিয়া, হিয়া ও মিলি ড্রেস ও অর্নামেন্টস দেখছে। রুদ্র বাইরে গেছে, কেন গেছে এটা কেউ জানে না। তাই আপাতত মালিনী ও সোনালি খেতে বসেছে। মায়ের রান্না করা শেষ। এখন সে গেছে রাজকে ডাকতে। এই সুযোগ পেয়েছে যারা। মায়ের রান্না করা মাংসে এক কৌটো ঝাল সম্পূর্ণ ঢেলে দিল। শয়তানি হাসি দিয়ে যারা বলে, এখন আমার বেবি এই ঝাল খেয়ে তোমার বদনাম করবে, আর আমি বেবিকে টেস্টি খাবার এনে দিব। দেন বেবি আমাকে ভালোবাসতে শুরু করবে। বেবি। মায়া রাজকে নিয়ে এসেছে খাবার টেবিলের সামনে। সার্ভেন্ট থেকে শুনল বাকি মেয়েরাও না খেয়ে আছে। তারা এখনো সাজগোজ নিয়ে এক্সাইটেড। মায়া ওদেরকে টানতে টানতে নিয়ে এসেছে। এখন খাবার খেতে হবে, আর না খেয়ে থাকলে তো দুর্বল হয়ে যাবে। তাই মায়া তাদেরকে নিয়ে আসে। সবাই মিলে
টেবিলে বসেছে খেতে, যারা সোফায় বসে আছে, টিভি অন করে রিমোট হাতে বসে আছে, কিন্তু নজর তার খাবার টেবিলের দিকে। রুদ্র বাসায় এসেছে মাত্র, এসেই খাবার টেবিলে বসেছে। মায়া সবার জন্য রুটি আর মাংস এনে নিজের হাতে সার্ভ করে দিচ্ছে। সবার মুখে হাসি ফুটে উঠেছে, ভাবির হাতে রান্না খাবে বলে সবাই খুশি। দূরে সোফায় বসে যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সেও খুশিতে আছে। একটু পর রাজ খাবার খেয়ে মাথা গরম করবে। রাজ ঝাল সহ্য করতে পারে না, একবার অতিরিক্ত ঝাল খেয়ে ঝামেলা করেছিল বাসায়। সার্ভেন্টকে বকাঝকা করে মালিনী তো তাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল। তাই যারা আজ এমন প্ল্যান করেছে। রুদ্র যারাকে দেখে বলে, কিরে তুই ওখানে কেন? আয় আমাদের সাথে খেতে বস, আমাদের ভাবিজি রান্না করেছে, খেতে আসবি না? নট ইন্টারেস্টেড। তুমি খাও, তোমার ভাবিজির রান্না। আরে আয় আয়, খেয়ে দেখ তো রাজ বেবির বউ মানে আমাদের ভাবিজি কেমন রান্না করে। যারা মুখ ভেঙচিয়ে দেয়। মিলি যারাকে টেনে নিয়ে আসে টেবিলের দিকে। যারাকে রুদ্রের পাশে বসিয়ে দিয়ে নিজে এক পাশে বসে মিলি। মায়া সবাইকে খাবার সার্ভ করে দেয়। যারার প্লেটে মাংস দিতে গেলে যারা বলে, আমি ডায়েট করি, এসব অয়েলি ফুড আমি খাই না, আমার জন্য কিছু সালাড এনো প্লিজ। মায়া সার্ভেন্টের বলে যারার জন্য সালাদ আনে। সবাই মিলে রুটি ছিঁড়ে মাংসের ঝোল সাথে মিলিয়ে গালে দেয়। যারা সূক্ষ্ম চোখে সবাইকে দেখতে থাকে। প্রথম গাল খাবার খেয়ে রুদ্র গাল থেকে খাবার ফেলে দিয়ে পানি খেতে শুরু করে। শিয়া হিয়া মিলি একই কাজ করে, কেউ খেতে পারে না খাবার, ঝালের পরিমাণ অতিরিক্ত। প্রথমেই গালে নিতেই গুঁড়া মরিচের কাঁচা স্মেল চলে আসে। রাজ কোনো মতে খাবার গিলে পানি খেতে থাকে, তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, কাল রাতে তো মুখ অপবিত্র করেছিলাম বলে গোসল করিয়েছিলে, এখন কেন ঝাল খাইয়ে মারছো? রুদ্র ঝালের তেজ কমিয়ে বলে, এই খাবার মনে হয় আমাদের জন্য না, তোমার না হওয়া সতীন মানে যারার জন্য বলে আমাদের খাইয়ে দিয়েছে। আমরা এটা খেতে পারবো? সরি ভাবিজি, আমরা তোমার পথের কাটা না, আমাদের রেহাই দাও। মায়া অবাক হয়ে যায়, তবে যারার মুখের দিকে তাকিয়ে দেখে যারা মিটিমিটি হাসছে। সন্দেহের বশে এক টুকরো মাংস নিয়ে টেস্ট করে মায়া। অতিরিক্ত ঝালের কারণে মায়া নিজেরও গাল জ্বলে ওঠে। রাজ গ্লাসে পানি ঢেলে মায়াকে খেতে দেয়। যারা সিম্প্যাথি পাওয়ার জন্য বলে, আমি একটা ডেজার্ট বানিয়েছি, তোমরা ওটা মজা করে খাও। বলেই যারা ডেজার্ট নিয়ে আসে। সবাই খুশি হয়ে নিতে থাকে ডেজার্ট। সবাইকে যখন দিবে রাজের প্লেটে ডেজার্ট দিতে যাবে, অমনি যারার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে মায়া। মায়ার এমনভাবে হাত ধরা দেখে যারা তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া যারাকে উদ্দেশ্য করে বলে, আমার বর আমার রান্না করা খাবারটি খাবে। আমি ঝাল দিলে তাকে ঝাল খেতে হবে, আমি বিষ মেশালে তাকে সেই বিষটি খেতে হবে। কোনো তৃতীয় ব্যক্তি এসে আমার জীবনে বাধা দিতে পারবে না। এই অধিকার এই মেহরুন জাহান মায়া কাউকে দেয় না, মাইন্ড ইট। বলেই যারার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। রাজের দিকে তাকিয়ে মায়া বলে, কি মন্ত্রী মশাই খাবেন না? কি মন্ত্রী মশাই খাবে না আপনার বউয়ের হাতের রান্না? রাজ মৃদু হেসে বলে, মায়াবতীর হাতের বিষ আমার জন্য অমৃত, এটা তো সামান্য ঝাল, আমি মিষ্টি মনে করে খেয়ে নেব। বলেই রাস্তার প্লেটে মাংস দিয়ে রুটি খেতে থাকে। রাজ দেখতে শ্যাম বর্ণের। অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে রাজের গাল লাল হয়ে গেছে। এক টুকরো মাংস শেষ করতেই রাজের অবস্থা নাজেহাল, কিন্তু তারপরেও সে ঝাল দেওয়া মাংস তৃপ্তির সাথে খাচ্ছে। ঝালের তেজে রাজের মুখ ঘেমে উঠেছে, কপালের শিরা উপশিরা ফুলে উঠেছে, কালো ঠোঁট ফোপাতে থাকে। তারপরও রাজের মুখে হাসি ফুটিয়ে খাবারগুলো খেতে থাকে। যারা অবাক হয়ে দেখছে, তার ভাবনা এভাবে পানি ঢেলে দেওয়া হলো। ভেবেছিল মায়াকে আজ ইনসাল্ট করবে, কিন্তু রাজ তো মায়ার প্রেমে মত্ত, তাহলে কি এই ঝাল দেওয়া মাংস খায়? কিন্তু রাজ তো মায়ার প্রেমে মত্ত, তা না হলে কি এই ঝাল দেওয়া মাংস খায়? খাবারগুলো শেষ করে রাজ এক গ্লাস পানি খেয়ে নেয়, তারপর সেও ফোপাতে থাকে। চেয়ার থেকে উঠে রাজ দাঁড়িয়ে পড়ে মায়ের সামনে। মায়া রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। ঝালের কড়া তেজ ফুটে উঠেছে রাজের মুখে। মায়ের দিকে তাকিয়ে রাজ বলে, পরকে ঝাল খাইয়েছ, এই ঝালের তেজ গ্রহণ করবে না মায়াবতী? মায়া বুঝে উঠতে পারে না, সবাই তাকিয়ে আছে তাদের দিকে। রাজ সবাইকে উদ্দেশ্য করে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন করবে।
শিয়া, হিয়া ও মিলি অবাক হলেও রাজের আদেশ পেয়ে চোখ বন্ধ করে রাখে। রুদ্র প্লে বয়, সে তো আগে থেকেই বুঝতে পারে সব, তাই সে নিজের চোখ বন্ধ করে রাজ সাথে সাথে মায়াকে নিজের কাছে এনে তার গালের ছালগুলো মায়ার গালে মিলিয়ে দেয়। মায়ার নির্দ্বিধায় গ্রহণ করে নেয় রাজের থেকে এই ঝালের স্বাদ। যারা চোখ বন্ধ করেনি, সে ছলছল নয়নে দেখছে তার বেবি ঝালের আদান প্রদান। মুখটা বাংলার 5 বানিয়ে রেখেছে যারা, এখনই কান্না করে দেবে সে। রুদ্র তার এক হাত দিয়ে যারা চোখের উপর রেখে বলে, না হওয়ার আর সতীনের প্রেমে নজর দিতে নেই, ওটা তোর পাওয়ার কথা ছিল কিন্তু হলো না। রাজ তার কাজ কমপ্লিট করে দূরে সরে দাঁড়িয়ে সবাইকে বলে, চোখ খুলতে পারো সবাই। সবাই চোখ খুলে। রাজের ঝাল অনেকটাই কমেছে, সে এখন মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে রেখেছে। রুদ্র দুষ্টুমি করে বলে, এমন ঝাল খাওয়ার অধিকার প্রত্যেক পুরুষের কপালে লেখা হোক, ঝালে ঝালে প্রেম নিবেদন করে দেওয়া প্রেমিক যুগলের আইনত অধিকার করা হোক। আর কথার মাঝেই হাতে মিষ্টি নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রিয়াস। খুশিতে খুশিতে রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে। রাজ অবাক হয়ে যায়, তবে দুষ্টুমি করে বলে, আরে আরে সাবধানে পিউ বেবি, আমার আশেপাশে কেউ আসলে আমার মিষ্টি মায়াবতী ট্রান্সফার করে রূপ নেয় হিংস্র মায়াবতীর, যার একটা ডেমো পেয়েছি। মৌ নিজেও এসেছে সেখানে। মৌ তার শাড়ির আঁচল হাতে গোটাতে থাকে, লজ্জা পাচ্ছে সে খুব। পিয়াস মিষ্টির প্যাকেট থেকে একটি মিষ্টি নিয়ে রাজের গালে দিয়ে বলে, নিউজ আছে বস, আমি আমার প্রিয়তমার থেকে শ্রেষ্ঠ উপহার পাচ্ছি, আমার সংসার পরিপূর্ণ হতে চলেছে। রাজ মুখের মিষ্টি শেষ করে বলে, মানে আমি কাকু হতে যাচ্ছি? একদম ঠিক ধরেছেন, এই খুশি সংবাদ আমি পেয়েই আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার দুঃখের সময় আপনি আমার পাশে ছিলেন, আজ আমার সুখের দিনও আমার পাশে আপনি থাকবেন। তোমার সুখ দুঃখে সবসময় আমি আছি। কংগ্রাচুলেশনস তোমাদের দুজনকে, বিয়ের 3 মাসের মাথায় বাবু নিয়ে নিলে। এদিকে আমি, থাক বাদ দিলাম, কিছু বললেই তো আমি লুচু লিস্টের কর্মকর্তা হয়ে যাব। মৌয়ের কাছে এসে মৌকে জড়িয়ে ধরে মায়া। মৌকে জড়িয়ে বলে, কংগ্রাচুলেশনস বোন, আমি খালামণি হব, এটা আমার জীবনে আরেক সুখ। মৌ খুশি হয়ে বলে, তুমিও তাড়াতাড়ি বাবু নিয়ে নাও, দেখবে মা হওয়ার মিষ্টি অনুভূতি তুমি পেয়ে যাবে। আগে আমার উদ্দেশ্য সফল হোক, এই মোহন সর্দার ও হিডেন শত্রুদের খুঁজে বের করে বরবাদ করে নি, তারপর আমিও এই বিষয়ে দেখব আমার সুখের পথে কাঁটা বিছানো। এই কাঁটাগুলো এক এক করে উপড়ে ফেলতে হবে আমাকে। বিকেলে রুদ্র খুশি হয়ে কেক অর্ডার করে। মৌ ও পিয়াস মিলে কেক কাটবে। মৌ ও পিয়াস মিলে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। কেক খাওয়ার পর সবাই মিলে আনন্দ করতে থাকে। রুদ্রের একটা এমার্জেন্সি কল আসে, তাই তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় সে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলে ওঠে, কবে? কিন্তু তোমার তো কয়েকদিন পর আসার কথা ছিল। ওকে ব্রো, তাহলে দেখা হবে শীঘ্রই। অলমোস্ট ডান, তুমি আসো, দুজন মিলে খেলা শুরু করব। বাই। রুদ্র একটা রহস্যের হাসি দিয়ে তাকিয়ে থাকে মায়া ও রাজের দিকে। সেখানে শিয়া, হিয়া, মিলিও আছে। পিয়াস ও মৌকে নিয়ে আনন্দ করছে সবাই। উপরে দাঁড়িয়ে ওদের দেখছে সোনালি ও মালিনী। সবাইকে ভালোভাবে পরখ করে রুদ্র বলে ওঠে, খেলার মোড় পাল্টে যাবে এবার। সরি বাবিজি, আপনি যেটা ভেবে রেখেছেন এবার সেটা হবে না, হবে অন্য কিছু। সবাই মিলে এখন রেডি হচ্ছে রিসেপশনের জন্য। মায়া এমনিতেও সাজতে পছন্দ করে না, মায়ের ন্যাচারাল চেহারা বেশি পছন্দ করে রাজ, তাই সবাইকে রাজ বলে দিয়েছে, মায়াবতীকে একদম হালাল ভাবে সাজাবি। আচ্ছা, মায়াবতীকে একদম হালকা ভাবে সাজাবি, ছবিতে কোনো রকম ওঠার জন্য সাজাবি, কিন্তু হাই মেকআপ দিয়ে আমার মায়াবতীর মুখের সৌন্দর্য মুছে দিবি না। কথাগুলো রাজ তার বোনেদের বলে দেয়। মায়া নিজেও পার্লার থেকে সাজতে চায় না, তাই বাড়ির মেয়েরাই মিলেই সাজাতে থাকে মায়াকে। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নামতে না থাকে অগণিত যাত্রী। সেখান থেকে বের হয়ে এক যুবক প্লেন থেকে নেমে চোখ থেকে সানগ্লাস খুলে পরখ করে দেখে নিল চারপাশ। বিদেশের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মাটিতে পা দিয়েই একটা ফ্রেশ নিঃশ্বাস নিল সে। তারপর ডেভিল হাসি মুখে ফুটিয়ে বলে ওঠে,
বলেই তুড়ি বাজিয়ে ইশারা করে পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের। যুবকটির ইশারা পেয়ে গার্ডগুলো তার পিছনে হাঁটতে শুরু করে। ঢাকার বিখ্যাত কমিউনিটি সেন্টারে এক এক করে প্রবেশ করছে নামি দামি লোকজন, সাথে আছে মিডিয়ার লোক। সবাই সেন্টারে ঢোকার আগে নিজেদের ইনভিটেশন কার্ড দেখিয়ে নেয়। এটা রুলস করে দিয়েছে মাহমুদ সর্দার। সবাইকে কার্ড দেওয়া হয়েছে, দারোয়ানকে বলে দিয়েছে সবাইকে ভালো মতো চেক করে তারপর কার্ড দেখে ভেতরে ঢুকতে দেবে। নিজেকে আয়নায় ভালোভাবে দেখতে থাকে মায়া। গাঢ় নীল রঙের ভারী কাজের লেহেঙ্গা পরেছে মায়া। মাথায় গোল্ডেন রঙের নেটের ঘোমটা, চুল ছেড়ে দিয়ে ঘোমটা দিয়ে সেজেছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, মুখে সাজ কম। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে পরেছে অর্নামেন্ট। রাজ ব্ল্যাক শেরওয়ানি পরেছে। মায়ার পাশে এসে দাঁড়িয়ে আয়নায় দুজনকে একসাথে দেখতে থাকে রাজ। মায়ের দিকে তাকিয়ে বলে, মায়াবতীর মায়ে পড়ে গেছি আবারও। এক এক সময় নিজের এক এক আবির্ভাব দেখিয়ে পাগল করে দিচ্ছে আমাকে আমার মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে বলে, আমার পারফেক্ট মন্ত্রী মশাই। বলেই দুজনে একসাথে বেরিয়ে পড়ে কমিউনিটি সেন্টারের দিকে। গাড়িতে উঠতেই মায়ার ফোনে একটি মেসেজ আসে। ফোন ওপেন করতেই মায়া দেখে মোহন সর্দারের কোম্পানিতে আগুন লেগেছে। বেচারা মোহন সর্দার এখন জানতেই পারবে না তার কোম্পানি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মায়া খুশি হয়ে যায় এমন মেসেজ পেয়ে। আজকের দিনটি সত্যি তার জন্য খুশির দিন। রাজের এক বাহু ধরে মায়া রাজের কাঁধে মাথা রেখে বলে, আজকের দিনটা আমার জন্য সুখকর মন্ত্রী মশাই। আমি এমন ভাবেই সুখে দিন কাটাতে চাই। মায়া আজ খুব খুশি। তার মন্ত্রী মশাইয়ের সাথে তার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হতে যাচ্ছে। মৌ আজকে মা হওয়ার খবর পেল। ওদিকে মোহন সর্দারের কোম্পানিতে আগুন লাগানো হয়েছে, কিন্তু বেচারি নিজেও জানে না তার সুখের পথে কাটা হয়ে একজন আসতে চলেছে। তাকে ভালোবেসে উজাড় করতে এসে তার জীবন ধ্বংস করতে চায় সেই ব্যক্তি। কমিউনিটি সেন্টারে চারপাশে সাজসজ্জা দেখছেন মাহমুদ সর্দার। মায়ার প্রিয় রং নীল হওয়াতে নীল রঙের কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে, আর মাঝখানে ফ্রেশ লাল সাদা রঙের গোলাপ। ছোট ছোট সাদা রঙের ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে আশেপাশের জায়গাগুলো। সেন্টারের সামনে বড় বড় অক্ষরে লেখা রাজ ওয়েটস মায়া। এটা দেখে মাহমুদ সর্দার একটু কষ্ট পেলেন। মায়ার জন্মের সময় ওর নাম দেয়া হয় মোহনা, যেটা পরিবর্তন করে রাখা হলো মেহরুন জাহান মায়া। যদিও মায়া নামটি মায়ার দাদুর রাখা ছিল, কিন্তু সার্টিফিকেট অনুসারে ছিল না, তাই শাহানা পারভিন ইচ্ছে করে মায়ার এই নামটা ঠিক করেন। আজ মাহমুদ সর্দারের বাবা বেঁচে থাকলে দেখতে পারতেন তার দুই রতন আজ এক হয়েছে। বাবাকে অনেক বেশি ভালোবাসত মাহমুদ সর্দার, ঠিক তেমনটাই হয়েছে রাজ। বাবা যেটা শিখিয়ে দিতেন রাজ সেটাই গ্রহণ করে নিত। বাবাকে আইডল হিসেবে দেখেছিল রাজ। আবার রাজের নানুও তেমন ছিলেন। রাজের নানু আর দাদু দুজনেই নরম মনের মানুষ ছিলেন। অন্যায়ের বিচার করতেন সৎ সাহস দিয়ে, যেটা মাহমুদ সর্দার ও রাজ করতে পারে। বাবার সাথে কাটানো কথাগুলো মনে পড়ে চোখ থেকে দুফোঁটা পানি পড়ল মাহমুদ সর্দারের। পাশ থেকে একটি হাত মুছে দিল সেই চোখের পানি। মাহমুদ সর্দার তাকালেন সেদিকে। রুদ্রকে দেখে স্মিত হাসলেন মাহমুদ সর্দার। রুদ্র তার বড় বাবার চোখের পানি দেখতে পারে না। মোহন সর্দারের আচরণ পেলেও মনের ভিতর তার দুর্বলতা মাহমুদ সর্দারের জন্য অনেক আগে থেকেই গড়ে উঠেছে। এই বড় বাবা যে তার সবকিছুর যত্ন নিতেন। মাহমুদ সর্দারের চোখের পানি মুছে দিয়ে রুদ্র বলে, আজ তোমার ছেলের বিয়ে, এদিকে তুমি কেন কান্না করছো? তোমার তো আজ সুখের দিন। এটা দুঃখের কান্না নয়, কিছু চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার জন্য যে সুখ, সেই সুখের কান্না রে বাবা। তোমাকে কান্না করতে দেখতে আমাদের ভালো লাগে না বড় বাবা। সুখের সময় হোক দুঃখের সময় হোক কান্না একদমই করবে না। আচ্ছা ঠিক আছে।
বলেই জড়িয়ে ধরেন রুদ্রকে। দূর থেকে এই দৃশ্য দেখছে হিয়ার নিজের কাছেও ভালো লাগছে এই দৃশ্যটা। হিয়া আজকে নীল রঙের লেহেঙ্গা পরেছে, চুলগুলো ছেড়ে স্ট্রেট করে রেখেছে, আর চোখে চশমা তো তার থাকবেই। হালকা নুড কালারের লিপস্টিক ঠোঁটে দিয়ে হিয়া নিজেকে সাজিয়েছে। রুদ্রকে এভাবে বাবার সাথে মিলেমিশে থাকতে দেখে মনে মনে আওড়ায়, কেন আপনি আমার জীবনের সাথে মিলে থাকতে পারলেন না রুদ্র ভাই? আমার ভালো দিকগুলো যে আপনাকে চাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, কিন্তু যখনই আপনার নোংরা কাজগুলো দেখি খুব বেশি ঘৃণা কাজ করে। হিয়ার ভাবনার মাঝেই তারেক আসে। হিয়ার পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে ওঠে। হিয়া পাশে তাকিয়ে দেখে তারেক বলে, ইউ আর লুকিং গর্জিয়াস। আপনাকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। কালো চামড়ার মানুষের আবার সৌন্দর্য। কালো বলে নিজেকে ছোট করবেন না। রূপের সৌন্দর্য রং দিয়ে নয়, বরং মন দিয়ে বিচার করতে হয়। যে নিজেকে তার মনের মাধুর্য দিয়ে গড়ে তুলবে, সেই আসল সুন্দর পুরুষ। তারেক খুশি হয়, আরও কিছু কথা বলতে যাবে, অমনি শিয়া এসে হিয়াকে হাত ধরে টান দিয়ে নিয়ে যায় সেখান থেকে। এক পাশে আসতেই হিয়া বলে ওঠে, এভাবে নিয়ে আসলি কেন? হিয়ার মাথায় আলতো মেরে শিয়া বলে, আরে বুদ্ধু, এখন ভাইয়া ভাবির এন্ট্রি হবে, বড় বউকে ওয়েলকাম করতে হবে না? ওকে চল। চল, ফুলগুলো এক এক করে আমরা সবাই নিয়ে যাই। ওকে বলে একটি ফুলের ডালা হাতে নিল হিয়া। শিয়া নিজেও একটি ফুলের ডালা নিয়ে রুদ্র দিকে তাকিয়ে ইশারা করলো। বুঝলো তারেকের আশেপাশে আসতে দিবে না হিয়াকে। রুদ্র মৃদু ইশারা করে বলে, থ্যাংক ইউ। এই সব কিছু নজরের বাইরে যায়নি তারেকের। সবকিছু দেখে সে নিজেও হালকা হেসে দেয়। মায়া ও রাজের গাড়ি চলে এসেছে। গাড়ি থামতেই প্রথমে দরজা খুলে বের হয় রাজ। মিডিয়ার লোকও বিয়ের ওদের ছবি তুলতে ব্যস্ত। আশেপাশে থেকে সবাই হাততালি দিতে থাকে। রাজ সবার দিকে তাকিয়ে তারপর যায় মায়ার দিকে। দরজা খুলে মায়ার দিকে হাত বাড়িয়ে দিতেই মায়া তার হাত রাজের হাতের উপর দিয়ে দেয়। আস্তে আস্তে গাড়ি থেকে বের হতে থাকে মায়া। সবাই মিলে ওদের এইভাবে কিছু ছবি তুলে নিচ্ছে। ফুল দিয়ে সাজানো সেই রাস্তা দিয়ে একজন অপরজনের হাত ধরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে কমিউনিটি সেন্টারের দিকে। মায়া ও রাজের এই হেঁটে চলা দৃশ্য ভিডিও করছে ক্যামেরাম্যান। এক সিঁড়ি উপরে দাঁড়িয়ে ওদের দিকে ফুল ছেটাচ্ছে শিয়া, হিয়া ও মিলি। যারা ওদের দিকে তাকিয়ে আছে। যারার আর কি, সে কল্পনা করছে এই মায়ার জায়গায় আজ তার থাকার কথা। যারা স্লিভলেস হাতার লেহেঙ্গা পরেছে, তাকে দেখতেও সুন্দর লাগছে, কিন্তু আফসোস এই সাজ তার শখের পুরুষের উপর কোনো ইফেক্ট পড়বে না। রাজ ও মায়া কমিউনিটি সেন্টারের সামনে আসতেই মাহমুদ সর্দার সেখানে হাজির হন। মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরল রাজ। মাহমুদ সর্দারের দুই হাত ধরে আছে দুজন, এক পাশে মায়া আর এক পাশে রাজ। দুজনের হাত ধরে কমিউনিটি সেন্টারে প্রবেশ করে। তারপর দুজনকেই বরবউয়ের স্থানে বসিয়ে দেওয়া হয়। সবাই এসে এক এক করে কংগ্রাচুলেশন করে যায়। মাইক হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করতে থাকে রুদ্র। সবাইকে উদ্দেশ্য করে বলে, সো মাই ডিয়ার ভাই এন্ড ভাবিজি, রিসেপশন পার্টির অনুষ্ঠান আরো জাঁকজমক করা যাক। লেটস গো ফর ডিজে পার্টি। সবাই হাততালি দিয়ে সায় দেয়। এক এক করে সবাই ডান্স ফ্লোরে হাজির হয়। ডিজে বাজতে শুরু করে। সব লাইট বন্ধ করে শুধু যারা নাচবে তাদের দিকে ছোট ছোট ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া হয়। হিয়া একপাশে দাঁড়িয়েছিল। আজকে আর রুদ্র তার থেকে অনুমতি নেয়নি। সোজা হাত ধরে টান মেরে নিয়ে যায় ডান্স ফ্লোরে। হিয়া কিছু বলার আগেই হিয়া ঠোঁটে আঙুল দিয়ে বলে, হুশ, কোনো কথা নয়। আজকে আমি আমার পার্টনার নিয়ে ডান্স করতে চাই, বাধা দিলে মানবো না। আমি চাই না আপনার সাথে ডান্স করতে। তোর ছাওয়া লাগবে না, আমি যখন চেয়েছি তখন আমি তোর সাথে ডান্স করব। বলেই হিয়ার কোমরে হাত রেখে ডান্স করতে শুরু করে রুদ্র। কোমরে হাত পেতেই মনের ভিতর কাঁপাকাঁপি অনুভব করে হিয়ার।
ভালোবাসার মানুষের স্পর্শ কেমন গভীর হতে থাকে। হিয়ার নরম মনে এই স্পর্শ গভীর অনুভূতি পায়। চশমার ভিতর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর দিকে, চোখের পাতা নড়ছে না। রুদ্র নিজেও তাকিয়ে আছে হিয়ার চোখের দিকে, দেখতে থাকে তার চশমা পড়ুয়া হিয়া পাখিকে। মালিনী একটি চেয়ারে মুখ গোমড়া করে বসে আছে। মাহমুদ সর্দার তার মতো আলাদা স্থানে দাঁড়িয়ে আছে। রাজ এসে মাহমুদ সর্দারের পাশে গলা খাকারি দিয়ে বলে, বউয়ের অভিমান ভাঙাতে ব্যর্থ তুমি বাবা। নিজের বউকে দেখো তুমি, আমার বউকে আমি সামলে নেব। এই বয়সে এসেও বউকে নিয়ে সুখে সংসার করতে পারলে না। তোমাকে দেখে কি শিখবো বলো তো? আমার বাচ্চারা বলবে তাদের দাদু হোপ ফর নাথিং। তোমার বাচ্চাদের তোমার থেকে 10 হাত দূরে রাখবো, না হলে অল্প বয়সে আমার নাতি নাতনি পেকে যাবে। এমনি তোমরা বড় বউ আমাকে আমার বউয়ের কাছে ঘেঁষতে দাও না। কোনো মতে বাচ্চা হলে তো আর কাছেও ঘেঁষতে দিবে না। আসলে আমাকে তুমি জন্ম দিয়েছিলে কেন বলো তো বাবা? তোমার এসব অত্যাচার সহ্য করার জন্য? না বাবা, আমাকে অত্যাচারে রাখতে জন্ম দিয়েছিলাম, যেটা এখন আমি ভুগছি। সো স্যাড। এখন ভুগতে থাকো। মৌ এসে মায়ার সাথে গল্প করতে থাকে। একটু আগেও মৌ বমি করে এসেছে। এখন তার সময়টাই এমন যাবে। পিয়াস এখন রাজের অ্যাসিস্ট্যান্ট কম মৌয়ের অ্যাসিস্ট্যান্ট বেশি। তারেক আশেপাশে তাকিয়ে সব কিছু দেখছে। হঠাৎ ফোনের শব্দ পেয়ে ওপেন করে দেখে তাতে লেখা আছে, মাই ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড। উফস, তোমার কাছে ব্ল্যাক ড্রেস পুরো হট লাগছে বেবি। একদম ব্ল্যাক চকলেট ভেবে খেয়ে ফেলতে মন চাইছে। এমন লুকস না নিলেও পারতে আমার হবু বাবুদের আব্বু। মেসেজটি দেখে তারেক তাকালো মকটেল কাউন্টারের দিকে। সেখানে তার মেসেজ দেওয়া ব্যক্তিটি মকটেল হাতে দাঁড়িয়ে আছে। সেও আজ নীল রঙের লেহেঙ্গা পরেছে। তারেক তাকাতেই সে তারেককে দেখিয়ে দিল একটি ফ্লাইং কিস। সেই ব্যক্তি আর কেউ না, মিলি। মিলি তারেককে ভালোবেসেছে। ঠিক যেদিন মায়ার কোম্পানির উদ্বোধন হয়েছিল সেই দিনই এই কালো রঙের রূপে ছেলেটিকে নিজের মনে জায়গা করে নেয় মিলি। মিলি যেদিন তারেককে দেখেছে সেদিন থেকে নিজের মধ্যে আলাদা ভালো লাগার অনুভূতি পেয়েছে। আস্তে আস্তে নিজের বাজে স্বভাব বদলাতে থাকে মিলি। তারেকের কোনো উত্তর সে আজ পর্যন্ত পায়নি, কিন্তু তার ভাবনায় আছে তারেক একদিন না একদিন তার ভালোবাসায় ধরা দিবে। সবসময় ছেলেরা কেন মেয়েদের পিছনে লেগে থাকবে? মেয়েরা কেন তার ভালোবাসার পিছনে ছুটবে না? মিলি যখন কাউকে মন দিয়েছে তখন তাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে। মিলির বিশ্বাস সে তার ভালোবাসা অর্জন করবে। তারেককে ফ্লাইং কিস দেখে আবার একটি মেসেজ দেয়। সেখানে লেখা থাকে, একদম নিজেকে কালো বলে অবজ্ঞা করবে না। তোমার রূপে কালো রং আমার কাছে মন ছুঁয়ে নিয়েছে। তোমাকে কালো চেহারায় মানায় বেশি। ওইসব ফর্সা ছেলে তো হাজার পাওয়া যায়, কিন্তু কালো বর্ণের বেবি পুরুষ সংখ্যক মানুষ পায়। আমি সেই কম সংখ্যক মানুষের মধ্যে লাকি হতে চাই। এই মেসেজটি দেখে তারেকের মুখে হাসি ফুটে ওঠে। এক সময় ছিল তার পরি যে তাকে পাওয়ার জন্য করেছিল বাবা মায়ের মন জয়, আর এখন এই মিলি যে এখনো চেষ্টা করে যাচ্ছে তার মন পাওয়ার, কিন্তু সে তো পরিতেই আটকে আছে। যদিও আর কখনো পাবে না সে তার পরীকে। তার পরি যে হারিয়ে গেছে ভাবতেই বুক ভার হয়ে আসে তারেকের। সবার নাচ গান শেষ। এখন রুদ্র মাইক হাতে নিয়ে আবারও বলে ওঠে, এক তো হলো ডান্স পারফরমেন্স, এবার একটু গান দিয়ে অনুষ্ঠান মেতে উঠুক। আপনাদের সামনে গান গাইতে আসবে আমাদের ফ্যামিলির আরেক ইয়াং ম্যান, যাকে আপনারা খুব কম দেখেন। সে তার কাজের আমাদের থেকে দূরেই থাকে। আমাদের মন্ত্রী মশাইয়ের একমাত্র মামাতো ভাই। তার নামটা আমি বলবো না, আপনারা দেখে নিন তাকে। বলেই স্টেজ থেকে সরে গেল রুদ্র। চারিদিকে লাইট বন্ধ হয়ে যায়। সেই সাথে বাজতে থাকে গিটারের টুং টুং আওয়াজ। সবাই এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে শব্দের বেগ কোথা থেকে আসছে। হঠাৎ গোল আকারের স্টেজের লাইট জ্বলে ওঠে। একজন যুবক উল্টো ঘুরে আছে। তার হাতে আছে একটি গায়ে ব্ল্যাক কালারের ব্লেজার। গিটার বাজাতে বাজাতে যে সবার দিকে ফিরে তাকায় অমনি পায়ের নিচে ফাঁকা অনুভব করতে থাকে মায়া। 1.5 বছর পর সেই ব্যক্তিকে দেখে গায়ে কাঁপুনি উঠেছে তার। আস্তে আস্তে 1 পা 2 পা করে পিছিয়ে যেতে নেয় মায়া। মৌ এসেই মায়াকে জড়িয়ে ধরে। যুবকটি ঘুরেই তার চোখ
মায়াতে সীমাবদ্ধ রাখে। ভয়ঙ্কর চাহনি তার, গানের মাঝে বুঝিয়ে দেয় না পাওয়ার আকাঙ্ক্ষা। যুবকটির গানের শেষ মাথায় এসে মায়া বিড়বিড় করে বলে, বীর। মৌ অবাক হয়ে বলে, কিন্তু ওকে তুমি মেরে ফেলেছিলে। খুন করতে চেয়েছিলাম, কিন্তু ওকে শুট করার পরপরই ওখানে ওর দলের লোকজন চলে আসে। তারপরও সুস্থ হলেও মেন্টালি রিকভার হয় না, তাই ওকে দেশের বাইরে ট্রিটমেন্ট করতে নিয়ে যায়। কিন্তু ও দেশে কবে ব্যাক করলো আমার কাছে তো কোনো নিউজ আসেনি। আর ও রাজের মামাতো ভাই মানে কি? আমার থেকে মন্ত্রী মশাইকে আলাদা করে দেবে ও যদি এখনই সবাইকে সবকিছু বলে দেয়, মন্ত্রী মশাই তো আমাকে দূরে সরিয়ে দেবে। এমন কিছুই হবে না আফু, সব কিছু ঠিক হবে, ডোন্ট ওয়ারি। বীর গান শেষ করে এগিয়ে আসে মায়ার কাছে। মনে হতে থাকে বীর তার কাছে ছুটে আসছে, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাবে বীর তার পরিবারের দিকে এগিয়ে আসছে। রুদ্র মাইক হাতে নিয়ে বলে, তাহলে দেখলেন তো সবাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছে দ্য হ্যান্ডসাম মাফিয়া আরহাম খান বীর। সবাই বীরকে দেখে হাততালি দেয়। এমনিতেও সবাই রাজ আর রুদ্রের জন্য ব্যাকুল, কিন্তু আজ তো রাজ মিঙ্গেল হয়েছে। এখন সিঙ্গেল বলতে বীর ও রুদ্রকে দেখে সবাই আবার ক্রাশ খেলো। আজকে মেয়েদের চাহনি শুধু বীর আর রুদ্রের দিকে। যারা এতক্ষণ মকটেল নিয়ে ব্যস্ত ছিল, বীরকে দেখার সাথে সাথে যারার হাত থেকে মকটেল পড়ে যায়। বাম হাত দিয়ে নিজের গায়ে বাতাস করতে করতে বলে, পার্টিতে থাকা মেয়েরা তো নিজেদের মধ্যে ভাগাভাগি করতে শুরু করেছে, কে কাকে নিবে। একজন বলছে তাদের মনে রুদ্র জায়গা করে নিয়েছে, তো আরেকজন বলছে তাদের মনে বীর জায়গা করে নিয়েছে। আবার তারা রাজকে দেখেও ক্রাশ খেয়ে বসেছিল। বীর এসেই জড়িয়ে ধরে রাজকে, তারপর বলে, কংগ্রাচুলেশন ভাই, আমাকে ভুলেই গেছিস, দাওয়াত না দিয়েই বিয়ে করে ফেললি। আরে ভাই, হঠাৎ বিয়ে, অনেক খাইনি। যাই হোক, তোর শরীরের অবস্থা কি? তোর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। বীর এক পলক তাকালো মায়ার দিকে। বীরের কণ্ঠ মোটা, ভয়ঙ্কর চাহনি তার। মায়ের দিকে তাকিয়ে বীর বলে, নিজের জান এমনকে পেতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ভাই। এসব ক্ষুদ্র অ্যাক্সিডেন্ট আমার কিচ্ছু করতে পারবে না। রুদ্র এগিয়ে আসে বীরের দিকে, বীরকে জড়িয়ে ধরে বলে, তোমার জানে মানকে পাবি কিনা জানি না, তবে তোমাকে সুস্থ থেকে আমরা সবাই খুশি ব্রো। বীর ডেভিল হেসে তাকালো মায়ার দিকে। মায়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আই এম বীর, আরহাম খান বীর। মায়া ভীতু দৃষ্টিতে তাকিয়ে কাঁপতে থাকে। বীরের হাতে হাত মেলানোর সাহস সে পাচ্ছে না। বীর এখনো হাত বাড়িয়ে আছে মায়ার দিকে। মায়া ধীরে ধীরে হাত মেলাতে যাবে, অমনি রাজ খপ করে ধরে নেয় বীরের হাত। বীরের চোখের দিকে তাকিয়ে রাজ বলে, আমার মায়াবতীর হাত ধরা তো দূরের কথা, তার আশেপাশে কাউকে আমি সহ্য করতে পারবো না। দূর থেকে সাক্ষাৎ কর আমার একমাত্র বউয়ের সাথে। আর যদি তোর বউকে নিয়ে উড়াল দেই, তাহলে তোর অস্তিত্ব পৃথিবী থেকে উড়ে যাবে। এতটা ভালোবাসা? গভীর থেকে গভীরতর ভালোবাসা আমার আর আমার মায়াবতীর মাঝে। এই ভালোবাসায় ক্ষুদ্র ধূলিকণা সহ্য করবো না। সেখানে কেউ আমার মায়াবতীকে স্পর্শ করবে, এটা কিভাবে মেনে নেই? রাজকে রক্তাক্ত চাহনি দিতে দেখে অবাক হলো বীর। তার ভাইও তার মানে এই মেয়ের প্রতি গভীরভাবে ফেসে গেছে, কিন্তু তার তো তার জানেমানকে চাই যে করেই হোক সে এবার মায়াকে নিজের করেই ছাড়বে। জানেমান জেদ করে না, এই আরহান খান বীর যেটা চায় সেটা নিয়েই ছাড়ে। তোমাকে আমি আমার করেই ছাড়বো। একবার বিয়ে করে নাও আমাকে, দেখবে পৃথিবীর সব সুখ তোমার করে দিব। প্লিজ জানেমন, আমার হয়ে যাও তুমি। মায়া পিছিয়ে যেতে যেতে বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে, প্লিজ আমার কাছে আসবেন না। তোমার এই বরকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দিব, আর সে তো আমার অস্তিত্বের সম্পর্কে অবগত না। তুমি আমার হাত ধরে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করো জানেমন। দেখো তুমি তোমার অতীত ভুলে যাবে। খুব 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 বেশি ভালোবাসবো তোমাকে। আপনি বুঝতে পারছেন, আমার অনেক স্বপ্ন ওই বাড়ির বউ হওয়া। আমি আমার স্বামীকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কেন আমাকে বিরক্ত করছেন? আমি ভালোবাসি না আপনাকে, আমি আমার ছোটবেলার পুতুল বরকে ভালোবাসি।
হিংস্র রূপ ধারণ করে বীর। মায়ার দিকে ভয়ঙ্কর চাহনি দিয়ে বলে, তোমার ওই বরকে আমি খুন করে দিব। সে কখনোই তোমার ওই বরকে আমি খুন করে দিব। সে কখনোই তোমার হতে পারবে না। তোমার জীবনে শুধু একজনের অস্তিত্ব বিরাজ করবে, সে আর কেউ না, সেই বীর। বলেই এগোতে থাকে মায়ার দিকে। মায়া ভয়েতে ভয়েতে পিছিয়ে যায়, কারণ তার কাছে কোনো অস্ত্র নেই। কিভাবে এখান থেকে পালাবে বুঝতে পারে না। ভয়তে কাঁপতে থাকে মায়া। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মুখে ফুটে ওঠে একটি কথা, আমার পুতুল বরের কিছু হতে দিব না। আমি ওকে বাঁচাবো, আমার করেই ছাড়বো আমার পুতুল বরকে। হঠাৎ মায়া অনুভব করে তার মুখের ওপর কারোর হাতের বিচরণ। ভয়েতে ভয়েতে চোখ মেলে তাকায় মায়া। চোখ মেলে দেখতে পায় রাজকে। রাজ তার গালে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই মায়ার চোখে পানি জমতে শুরু করে। রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া। রাজ তার উপরে ভর করে শুয়ে আছে। মায়া বুঝতে পারল এতক্ষণ সে স্বপ্ন দেখছে। শুধু স্বপ্ন না, অতীতের কিছু অংশ আজ নতুন করে যেটা তার জীবনের সংক্ষিপ্ত এক অধ্যায় ছিল। সাথে সাথে মায়া রাজের বক্ষে মুখ গুজে নেয়। হালকা উঁচু হয়ে মুখ গোজাতে ঝুঁকে থাকা রাজ টাল সামলাতে পারেনি। এক হাত বালিশের পাশে রেখে আরেক হাত মায়ার মাথায় রেখে দিল। মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দুঃস্বপ্ন দেখছিলে মায়াবতী? খুব খারাপ স্বপ্ন। সেই স্বপ্ন আমি আমার জীবনে রাখতে চাই না। কি এমন স্বপ্ন দেখছিলে যে ঘুমের ঘোরে কান্না করে দিয়েছো? এমন কি আছে তোমার জীবনে? রাজের কথায় থমকে যায় মায়া। বীর যে রাজের মামাতো ভাই এটা মায়া জানতো না। আর বীর তার জীবনের ভয়ঙ্কর এক অধ্যায়। বীর তাকে পেতে মরিয়া হয়ে উঠেছে। এগুলো রাজকে কিভাবে বলবে? তাহলে যে রাজ তার আসল পরিচয় জেনে যাবে। রাজ জানতে পারবে তার বাড়িতে আসার সর্বপ্রথম উদ্দেশ্য এই পরিবারকে শেষ করে দেওয়া। মায়া কথা পাল্টাতে বলে, আচ্ছা মন্ত্রী মশাই, আমাদের ভেতর কোনো তৃতীয় ব্যক্তি আসবে না তো? কখনোই না। আমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তির স্থান রাখবো না। যে আসবে এই সম্পর্ক ভাঙতে, তার অস্তিত্ব এই দুনিয়া থেকে আমি শেষ করে দেব। যদি কেউ আমাকে তোমার থেকে কেড়ে নিতে আসে? যে এই স্বামীর রায়ের কলিজার গায়ে হাত লাগাতে আসবে, তার হাত আমি টুকরো টুকরো করে দেব, রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো। তোমাকে আমার থেকে কেড়ে নেওয়া তো দূরের কথা। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়া শান্তি পায় এখন। কান্না মিশ্রিত কণ্ঠে রাজের বক্ষে মাথা রেখেই বলে, এই বক্ষে আমি করতে চাই আমার রাত্রি যাপন। তুমি বিরক্ত হবে না তো? নিজেকে এতটা ফিট রেখে লাভ কি যদি বউকে বক্ষে না রাখতে পারি? তোমার স্থান আমার এই বক্ষে সব সময়ের জন্য রেজিস্ট্রি করে রেখেছি মায়াবতী। এই বক্ষ আর কেউ স্পর্শ করতে পারবে না। শান্তির আভাস মিলল মায়ার মনে। মন্ত্রীমশাই যে তার প্রেমে ব্যাকুল এটা মায়া শিওর। কিন্তু বীর যদি অঘটন ঘটিয়ে দেয়, বিশেষ করে মায়ার আসল পরিচয় বলে দেয়, আর তাদের কিছু ছবিও তো আছে, ওগুলো রাজকে দেখিয়ে দিলে রাজ কি মেনে নেবে তাকে? আপাতত কিছু ভাবতে চায় না মায়া। রাজের বক্ষে মাথা রেখে আস্তে আস্তে চোখ বুজে নেয়। শান্তির ঘুম এসেছে এবার তার চোখে। রাজ মায়াকে এভাবে নিজের বক্ষে রেখেই ঘুমিয়ে যায়। সকালবেলা সবাই খাবার খেতে হাজির হয় ডাইনিং টেবিলে। মোহন সর্দার এখনও শান্তিতে খাচ্ছেন। সারা রাত পার্টিতে ব্যস্ত ছিল। তার ব্যস্ততা তো ওই সুন্দরী মেয়েদের নিয়ে, যেটা মায়া দেখেছিল, কিন্তু কিছু বলেনি। লোকটার দোষ তো আছেই, সাথে দোষ ওই নষ্ট মেয়েগুলোর। তারাও তো এই বয়সে নিজেদের রক্ষা না করে লেলিয়ে দেয় টাকা আলার পিছনে। ঘৃণা করে মায়া ওইসব মেয়ে। সারা রাত ফুর্তি করার কারণে যে এখন তার জীবন ধ্বংস হতে চলেছে, এটা সে বুঝতেও পারছে না। এই যে তার কোম্পানিতে আগুন লেগেছে, এদিকে বেচারা আরাম করে খাচ্ছে। ফোনটা সারা রাত দূরে রেখেছিল। মায়া তাকিয়ে আছে মোহন সর্দারের মুখের দিকে। মায়ার মুখেও শয়তানি হাসি। একটু পর মোহন সর্দারের ফুর্তিগুলো উবে যাবে। সবাই মনোযোগ দিয়ে খাওয়ায় ব্যস্ত। খাওয়ার সময় কম কথা বলে সবাই। হঠাৎ খাওয়ার মাঝে সেখানে চলে আসে বীর। বীরকে দেখা মাত্রই মায়া খাওয়া থামিয়ে দেয়। ভীতু চোখে তাকিয়ে আছে। কিছু বলে না দেয় এখন। এই বীরের ব্যবস্থা তাকে নিতে হবে। বীর এসে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন ফুপা? আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? আমিও এখন ভালো আছি।
কেন এতদিন ভালো ছিলি না? রুদ্র প্রশ্ন করে। রুদ্র জবাবে বীর বলে, না ভাই, আসলে ভালো থাকার মেডিসিন ছিল না, এখন মেডিসিন পেয়ে গেছি। তবে আমার মেডিসিন গ্রহণ করার সময় এসে গেছে, খুব তাড়াতাড়ি আমি আমার মেডিসিন সেবন করব। সাবধানে মেডিসিন নিও ভাই, আজকাল ফার্মেসি খুব ডিমান্ড। তারা কিন্তু ভুলভাল মেডিসিন সাপ্লাই করে। এই মানে মনে করো তোমার সুখের মেডিসিন বাদ দিয়ে দিল বিষ, তখন কিন্তু অন্য কিছু করতে পারে। ডোন্ট ওয়ারি রুদ্র, আমি এক ভুল বারবার করি না। তবে এবার যদি আমাকে বিষ গ্রহণ করতে হয় তাহলে চিরতরে বিদায় দিবে বীর নামের এই মাফিয়া। মালিনী বীরের কাছে এসে বলেন, সুখ কুড়াতে এই বীর হাজারবার বিষ পান করবে, কিন্তু বীর তার সুখের মানুষটিকে নিজের করেই ছাড়বে। সম্পূর্ণ কথাগুলো বীর মায়ার দিকে তাকিয়ে বলতে থাকে। মায়া না খেয়ে তাকিয়ে আছে বীরের দিকে। এতক্ষণে এতটুকু শিওর হয়ে গেল যে বীর কাউকে কিছু বলবে না। একটু স্বস্তি পেল সে। বীর কথাগুলো বলেই একটি চেয়ার টেনে বসে পড়ল। বীরের পাশে এসে বসে পড়ল যারা। বীরের দিকে তাকিয়ে যারা বলে, হাই হ্যান্ডসাম, আমি যারা, রুদ্র ও মিলির কাজিন। বীর তার প্লেটে খাবার নিতে নিতে বলে, হাই সিস্টার, আমি বীর, রাজের কাজিন। সিস্টার? এই সিস্টার দিয়েই তাকে ডাকতে হলো। সিস্টার বলাতে যারার মুখ শুকিয়ে গেল। এর থেকে তো ভালো রাজ তাকে ভালো না বাসলেও বেবি বলে ডাকে। বীরের দিকে তাকিয়ে যারা বলে, আমি কারো সিস্টার নই, আমাকে যারা বলেই ডাকবে। সোনালি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছে যারাকে। এই মেয়ে আবার রাজ ছুঁয়ে বীরের দিকে যাচ্ছে যেন। বীর হ্যান্ডসাম বলে এখন তার দিকেও নজর দিতে হবে, তাহলে তো তার উদ্দেশ্য সফল হবে না। সদর দরজা দিয়ে দৌড়ে এসেছে মোহন সর্দারের অ্যাসিস্ট্যান্ট। হাঁপাতে হাঁপাতে বলে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে স্যার, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে। সবার খাওয়া বন্ধ হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে, মুখে হাসি ফুটে আছে মায়ার। মায়ের দিকে তাকিয়ে আছে বীর। সে শিওর কে করেছে এই কাজ। রাজ নিজেও আন্দাজ করতে পারছে, কারণ কালকে মায়ের ফোনে আসা মেসেজ রাজ নিজেও দেখেছিল। মোহন সর্দার উঠে দাঁড়ান টেবিল থেকে, চিল্লিয়ে বলেন, কিভাবে লেগেছে আগুন জানি না, কিন্তু আজকে সকালে দেখি কোম্পানির আশেপাশে মানুষজন জড়িত। ভিড় ঠেলে দেখি সবকিছু পোড়া, প্লাস্টিক ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ইটগুলো সব মাটিতে ছড়াছড়ি। সারা রাত পুড়তে থাকে। সারা রাত তোমরা কোথায় ছিলে, খোঁজ নেওনি কেন? খাবার শেষ করে টিস্যু দিয়ে ঠোঁট মুছে রাজ বলে, সারাদিন খাটাখাটনি করে কি রাতে বউ রেখে তোমার কোম্পানি নিয়ে সারাদিন খাটাখাটনি করে কি রাতে বউ রেখে তোমার কোম্পানি জড়িয়ে ঘুমাবে যে ওদেরকে এখন অ্যাডভাইস দিচ্ছ? তোমাকেও বলি কাকা একটু বউ আর ব্যবসায় মন দিতে, কিন্তু তোমার মন তো থাকে হট মেয়েদের দিকে। পারলে নিজের বউকে হট বানিয়ে অ্যাসিস্ট্যান্ট করে রাখো, দেখবে এমনটা আর ফেস করতে হবে না। মাথা গরম আছে মোহন সর্দারের, চিল্লিয়ে বলে ওঠে, সেটা মন্ত্রী পরিবারের একজনের কোম্পানিতে কিভাবে আগুন লাগে? কেমন পাওয়ার নিয়ে চলো তুমি যে তোমার পরিবারের লোকের ক্ষতি হয়ে যায়? ভুল বললে, আমার কিন্তু কোনো ক্ষতি আজ অব্দি হয়নি। আমি মন্ত্রী হলেও বিরোধী দল আমার ক্ষতি করতে আসেনি, কিন্তু তোমার কোনো দল না থেকেও ক্ষতি হয়ে যায়। কেন জানো তো? এগুলো হলো কর্মফল। জীবনে যতটুকু অর্জন করবে ততটুকু ভোগ করবে। এত বড় বড় জ্ঞান না দিয়ে কিছু করে দেখাও। কোম্পানির লস হয়ে গেল, কোম্পানির পুরো ডুবে গেছে আমার। আর এই যে তুমি বসে বসে বাবার টাকায় খাও, আবার বিপদে কিছু তো করো। শেষের কথাটি রুদ্রকে উদ্দেশ্য করে বলে মোহন সর্দার। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি তোমার ব্যবসার এদিক ওদিক কোনো দিকেই নেই। তোমার টাকা খাই কারণ তোমার বংশের বাতি হয়ে এসেছি, তাহলে অন্যের টাকা খেতাম। অপদার্থ অকর্ম ছেলে কোথাকার। 2 নম্বর বউ আসার পর থেকে তোমার ব্যবসায়ও 2 নম্বর কাজ কারবার ধরা দেয়। আসলে কি বলো তো, তুমি যেমন ফল গ্রহণ করবে তার বীজ থেকে তেমনটাই গাছ বের হবে। কথাগুলো কাটার মতন গেঁথে গেল মোহন সর্দারের মনে। আজ তার বিপদে তার ছেলেটাও কোনো কাজের না, অথচ এই ছেলেকে ঘরে রেখে ভবিষ্যৎ উজ্জ্বল করতে চেয়েছিলেন তিনি। প্রথম স্ত্রীসহ সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। এতগুলো বছর মনে না পড়লেও আজ হঠাৎ শাহানা পারভিন ও মোহনার মুখ ফুটে উঠল তার সামনে। মনে পড়ে গেল তার ছোট্ট মোহনাকে, তাকে কত ভালোবাসতো তিনি যখন অফিস থেকে এসে ডিপ্রেশনে থাকতো।
তার কাছে এসে ছোট ছোট হাত দিয়ে মাথায় বিলি কেটে দিত। বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো, চিন্তা করবে না বাবা, আমি বড় হয়ে তোমার কাজে সাহায্য করব। তোমার প্রিন্সেস তোমার সব কাজের দায়িত্ব নেবে। আমরা বাবা মেয়ে মিলে অনেক বড় কোম্পানি খুলব। কথাগুলো যদিও শাহানা পারভিনের শেখানো ছিল, কারণ শাহানা পারভিন চেয়েছিলেন মায়া বড় হলে কোম্পানির দায়িত্ব মায়া নিবে। কিন্তু মোহন সর্দারের মনে হলো মেয়েরা এগুলো পারবে না, এগুলো একমাত্র ছেলেরাই পারবে, কারণ তখন তার রুদ্রের জন্ম হয়। আজ হঠাৎ তার হারিয়ে যাওয়া মেয়ে মোহনার কথা মনে পড়ল। ভাবনার মাঝেই মুখ ফুটে বের হলো, মোহমা। তার কিছুটা কাছেই বসেছিল মায়া। জীবনের কতগুলো বছর পার হয়ে গেল এই ডাক শোনেনি, আজ এই ডাক শুনল। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার, কিন্তু চোখের সামনে মায়ের চেহারা ভেসে ওঠে। মাকে যে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বর ছাড়া মেয়েরা কত কটু কথা শুনে চলে সমাজে, এটা মায়া দেখেছে। তার পবিত্র মাকে অনেকেই নিন্দা করে অপবিত্র বলে দিত, এগুলো গায়ে মাখেনি শাহানা পারভিন। কিন্তু মায়ার ছোট মন মাকে বিনা দোষে কলঙ্কিত হতে দেখে বিষে জর্জরিত হয়ে যেত। অনেক সময় তো একাকিত্বের জীবনের জন্য বাজে প্রস্তাব পেতে হয়েছে শাহানা পারভিনকে, যেগুলো সামাল দিয়ে মানুষ করেছে মায়াকে। শুধু টাকা থাকলেই হয় না, দুনিয়াতে বাঁচতে গেলে নিজেকে শক্তপোক্ত রাখতে হয়। এটা শাহানা পারভিনকে দেখে শিখেছে মায়া। তাই তো মায়া নিজেও আজ প্রভাবশালী আর শক্তিশালী। আজকে মোহন সর্দারের মুখে এই ডাক শুনে বুকে হালকা মোচড় দিলেও মন কেড়ে নিতে পারেনি। চুপচাপ বসে আছে সে। মায়ের এই মুখের দিকে তাকিয়ে আছে দুইজোড়া চোখ, একজন রাজ আর একজন বীর। দুজনেই বুঝতে পারছে মায়ার অবস্থা। মায়ের ভিতরটা এখন পুরে ছাই হয়ে যাচ্ছে। যতই মায়ের অত্যাচারের প্রতিশোধ নিতে আসুক, লোকটি তো তার বাবা। বীরের ইচ্ছা করছে মায়াকে এখন নিয়ে কোনো পাহাড়ের থেকে ঘুরে আসতে, যেখানে মায়া দুহাত মেলে শান্তির নিঃশ্বাস নেবে আর সে মুগ্ধ হয়ে দেখবে যেভাবে আগে তারা কাটাতো। রাজের মন চাচ্ছে মায়াকে এখন তার বক্ষে জায়গা করে দিতে, যেটা একমাত্র শান্তির জায়গা মায়ার জন্য। মোহন সর্দার দুর্বল পায়ে হেঁটে চলে গেলেন ঘরের দিকে। মায়া তাকিয়ে দেখতে থাকে। তার খুব আনন্দ হচ্ছে এখন। হ্যাঁ, আনন্দ হওয়ারই কথা। বাবা নামক এই বাজে লোকটিকে সে ঘৃণা করে এসেছে, তার মায়ের জীবন ধ্বংস করেছে। সে তো আজ খুশি, খুব খুশি। বড় একটি বিল্ডিং এর সামনে গাড়ি থামালো মা। গাড়ি থেকে নেমে নির্দিষ্ট একটি জানলার দিকে চোখ বোলালো, মুখে মাস্ক পরা। তারপর মেইন গেট দিয়ে ঢুকে লিফটের ভিতর ঢুকলো। 7 ফ্লোরে টাচ করে দাঁড়িয়ে আছে। লিফট তার কাঙ্ক্ষিত স্থানে এসে থেমে যায়। লিফট থেকে নেমে দুপা হেঁটেই একটি দরজার সামনে দাঁড়ালো। কলিং দিতেই একজন মহিলা এসে খুলে দিল দরজা। মহিলাটিকে দেখে মায়ার ভিতরে ঢুকে গেল। প্রতিদিন অফিস ছুটির পর এখানে এসে সময় কাটায় সে। বিয়ের আগেও লোকের অগোচরে প্রায়ই এখানে আসা হতো তার। শুধু কাজের সময় দূরে থাক আর লোকজনের কুনজর থেকে বাঁচতে এই জায়গাটিতে কম আসা যাওয়া তার। ভিতরে ঢুকেই মায়া দ্রুত চলে যায় একটি ঘরে, যেখানে আছে তার সুখ। ঘরে ঢুকেই মায়া তাকালো বিছানার দিকে। বিছানায় শুয়ে আছে মায়ার মা শাহানা পারভিন। কোনো দিকে তার নড়চড় নেই, একদম স্থির হয়ে আছে সে। কখন কি লাগবে না লাগবে কেউ কিছু বলতে পারে না। একটু আগে যে দরজা খুলে দিয়েছিল সে একজন নার্স, শাহানা পারভিনের পার্সোনাল নার্স। মায়া তাকে হায়ার করেছে। শাহানা পারভিনকে আপাতত প্রকাশ্যে আনা যাবে না, তাই তো মায়া তাকে লুকিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। কক্সবাজার থাকতে হাসির কাছে মায়া শুনেছিল শাহানা পারভিন একটু রেসপন্স করছে। আজকে নার্সকে বলে রেখেছিল মায়া। টিভি অন করতেই টিভিতে মোহন সর্দারের কোম্পানির খবর এসেছে। এটা কর্ণপাত হলো শাহানা পারভিন। কি করে এটা জানতে চায় মায়া। নার্স ঠিক এমনটাই করেছিল। খবরে যখন মোহন সর্দার এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়, তখন নাকি শাহানা পারভিনের এক আঙুল নড়তে থাকে। মায়াকে সাথে সাথেই কল করে জানিয়েছে নার্স। দীর্ঘ 9 বছর কোমা থেকে আজ একটু আঙুল নড়ে উঠল। এটা শুনেই মায়া ছুটে এসেছে মাকে দেখতে। 9 বছর আগে যখন মায়ার বয়স 18 হয়, তখন এক অ্যাক্সিডেন্টে শাহানা পারভিন কোমায় চলে যান। কিন্তু ঘটনার কোনো কিছুই বলতে পারে না মায়া।
কিভাবে এই ঘটনা ঘটেছিল এটা একমাত্র শাহানা পারভীন নিজে বলতে পারবেন। শুধু শেষের দিকে দেখেছিল নির্জন অন্ধকার রাস্তায় শাহানা পারভীনের পায়ের উপর মোটা স্টিলের ভারী লাঠি বাড়ি মারছে কেউ, যার হাতে ছিল একটি চিকচিক করা হীরের আংটি, যেটা দেখে মায়া শিওর হয়ে যায় ইনি একজন নারী। আর তার সাথে সঙ্গ দেওয়া একটি ছেলেকে দেখেছিল মায়া, যাকে খুঁজেছিল সে এতগুলো বছর ধরে। অবশেষে পেয়েছে তাকে। আটকে রেখেছে তার ফ্যাক্টরির সিক্রেট রুমে, যাকে কারেন্টের শক দিয়ে রাখা হয়, কিন্তু তার মুখ থেকে বার করতে পারছে না কে তার মাকে খুন করতে চায়। রাস্তায় শাহানা পারভীনের দেহ ফেলে রেখে যায় ওই লোকগুলো, যাতে গাড়ি এসে তার উপর দিয়ে পিষে চলে যায় আর কেউ সন্দেহ করবে না। কিন্তু তারা একটু ভুল করে, শাহানা পারভীনের ডেড বডি না দেখেই চলে যায়। এটা মায়ার একটা সৌভাগ্য বলা চলে। গাড়ি শাহানা পারভীনের অতি নিকটে আসার আগেই মায়া অনেক কষ্টে শাহানা পারভীনের দেহটি নিয়ে সরে আসে। তা না হলে এতক্ষণে শাহানা পারভীন এই দুনিয়াতে থাকতে পারতেন না। অতীতের সেই সংক্ষিপ্ত দৃশ্য মনে পড়তেই গা কেঁপে ওঠে মায়ার, সাথে সাথেই জড়িয়ে ধরে শাহানা পারভীনকে।